জমিদারি ব্যবস্থার ব্যাপারে বহু গল্প আমরা ছোট থেকে শুনে আসি আমাদের বড়দের কাছ থেকে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদের কাছ থেকে অনেক সময় আমরা বিভিন্নভাবে শুনে থেকেছি যে জমিদারি ব্যবস্থার বিষয়ে, যে জমিদাররা এরকম ছিলেন, জমিদারদের লাঠিয়াল থাকতো, জমিদারদের এরকম অত্যাচার থাকতো, বা জমিদারদের এত এত জমি তাদের অধিকারে থাকতো, কৃষকরা চাষ না করলে তাদের গলায় গামছা বেঁধে জোর করে তুলে নিয়ে যাওয়া হতো জমিদারি ব্যবস্থায়, জমিদারদের লাঠিয়ালরাই সব কাজ করতো। সেই জমিদারি ব্যবস্থা কিভাবে এবং কবে ভারত সরকার বন্ধ করলো সে সম্পর্কে আজকে জানবো। জমিদারি ব্যবস্থার পূর্বের ইতিহাস জানতে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, সেই চিরস্থায়ী বন্দোবস্ততে কিন্তু জমি চলে যায় জমিদারদের হাতে। চিরস্থায়ী বন্দোবস্ততে জমি চলে যায় জমিদারদের হাতে। একইভাবে রায়তওয়ারি এবং মহলওয়ারি যে ব্যবস্থাগুলি ছিল, এই ব্যবস্থাগুলি সম্পর্কে বিশদ জানার সময় আমরা এ বিষয়ে বিশদ ভিডিও বানানো যেতে পারে, তখন আমরা এই বিষয়ে জানবো। এখন মহলওয়ারি এবং রায়তওয়ারি যে ব্যবস্থা ছিল তাতেও কিন্তু জমি কিন্তু রায়ত বা সরাসরি কৃষকের মালিকানাধীন ছিল না। এখন বিষয় হচ্ছে যে গোটা ব্রিটিশ যুগ পর্যন্ত জমিদারদের যে রাজত্ব চলছিল, জমিদাররা ছিল শোষক, বা জমিদাররা চাষ করাতো কিন্তু কৃষকদের হাতে তাতে কিছু থাকতো না। এখন এই জমিদারি ব্যবস্থার পতনের চিন্তা ভাবনা কখন করা হলো? 1947 সালের পরবর্তীকালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হয় কংগ্রেসের থেকে। তার সময়কাল থেকে জমিদারি প্রথা বিলোপের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। 1947 থেকে 48 সালে কংগ্রেস ইকোনমিক প্রোগ্রাম কমিটির প্রস্তাবে বলা হয় যে সমস্ত ভূস্বামীদের হাতে জমি আছে, হয় তারা নিজের জমি নিজে চাষ করবে, নয় তাদের জমি হস্তান্তরিত করা হবে। এটি হলো 1947 থেকে 48। 1949 সালে কংগ্রেস আগ্রারিয়ান রিফর্মস কমিটি গঠন করা হয় এবং সেখানে যে প্রস্তাবগুলি রাখা হয়, বেশ কিছু প্রস্তাব সেখানে রাখা হয়। তার মধ্যে হচ্ছে যে কৃষিতে উৎপাদন বাড়াতে হবে। 2 হচ্ছে যে জমি এবং কৃষকদের মধ্যে, মানে কৃষক এবং সরকারের মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, সেই মধ্যস্বত্বভোগীকে সমাপ্ত করা। 3 হচ্ছে যে কৃষকের যে ন্যায্য অধিকার সেটাকে সঠিকভাবে কৃষকের কাছে যাতে পৌঁছায়। এই বিষয়গুলিকে মাথায় রেখে 1949 সালে এই প্রস্তাবগুলি নিয়ে আসা হয়। 1949 সালের এই যে প্রস্তাবগুলি ছিল তাতে মূলত যে দাবিগুলি ছিল তাহলে যে লাঙল যার জমি তার, এই ধরনের একটি কনসেপ্ট গড়ে উঠছে এই সময়কাল থেকে। তবে 1949-এর আগে জমিদারি প্রথা বিলোপের এমন কোনো নিদর্শন কিন্তু পাওয়া যায়নি বা তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। 1949 সালেই নিয়ে আসা হলো সেই আইন যেখানে জমিদারদের যে আধিপত্য জমির উপর সেটাকে বিলোপ করার ব্যবস্থা করা হয়। 1949 সালে ভূমিস্বত্ব যে আইন নিয়ে আসা হয় তা ভারতের বেশ কয়েকটি প্রদেশে সেই আইনকে ইমপ্লিমেন্ট করা হয়। যেমন কোন উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু এই আইনকে প্রদর্শন করা, এই আইনটিকে চালু করা হয়। 1949 সালে যখন এই আইনটিকে চালু করা হয় তখন স্বাভাবিকভাবেই জমিদাররা তো আর বসে থাকবে না। জমিদাররা বিভিন্নভাবে একজোট হওয়ার চেষ্টা করে এবং এই আইনের বিরুদ্ধে তারা কোথায় গেলে এই আইনের বিরুদ্ধে তাদের জয় হবে এই নিয়ে তারা চিন্তাভাবনা শুরু করে। একইভাবে জমিদারদের বিপরীতে যে সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন, যেমন কংগ্রেস তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, বিজি পন্থ এবং প্যাটেলের মতো নেতৃত্বরা, তারাও কিন্তু জমিদার প্রথা যে তোলার ব্যাপারে খুবই উদ্যোগ নিয়েছিল এবং সংবিধান সভার যারা সদস্য ছিলেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়ে বিশেষ উদ্যোগ দেখা গিয়েছিল। তাই জমিদাররা জোট বেঁধে যখন এর বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করলো এবং কোর্টে গিয়ে এর বিরুদ্ধে আপিল করার চেষ্টা করলো, জমিদাররা প্রথম পাটনা কোর্টে গিয়ে যখন তারা এর বিরুদ্ধে আপিল করলো তখন কিন্তু পাটনা কোর্ট তাদের কিন্তু অ্যাকসেপ্ট করলো বিষয়টিকে। তখন সরকার দেখলো যে এই বিষয়ে আইন নিয়ে আসা দরকার এবং আইন নিয়ে আসা রাজ্য সরকারগুলির যে বিধানসভাগুলি আছে সেগুলিকে আরও শক্তিশালী করা দরকার। তাই 1951 সালে প্রথম সংবিধানের সংশোধনী করা হয় এবং 1955 সালে চতুর্থ সংবিধানে যে সংশোধন করা হয় তাতে রাজ্য সরকারগুলির বিধানসভাতে মানে এক্সট্রা ক্ষমতা দেওয়া হয় যাতে জমিদাররা যে কোনো প্রকারে তাদের যে মৌলিক অধিকার এই সমস্ত নিয়ে যাতে তারা মামলা করতে না পারে এবং এই ব্যবস্থার বিরুদ্ধে তারা যাতে একজোট হতে না পারে, তার জন্য কিন্তু সরকার এই সংবিধান সংশোধনগুলি করেছিল। যাই হোক, জমিদারদের প্রতিরোধ চলছে এবং সরকারও কিন্তু এর বিরুদ্ধে ব্যাপক আইন নিয়ে এসে বিষয়টিকে বা জমিদারি প্রথা বিলোপের
যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে কিন্তু কাজ করার চেষ্টা করছে। মোটামুটি 1956 সাল নাগাদ জমিদারি বিলোপ যে আইন সেটা প্রায় অনেক প্রদেশে চালু হয়ে গিয়েছিল 1956 সাল নাগাদ। আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 1953 সালে চিরস্থায়ী বন্দোবস্ত এবং জমিদারি প্রথাকে উচ্ছেদ করে সরকার কিন্তু সমস্ত ব্যবস্থাটা সরকারের হাতে রেখে দেয়। পশ্চিমবঙ্গের ঘটনা 1953 সালে। আর 1956 মধ্যে প্রায় অনেক প্রদেশে কিন্তু জমিদারি যে ভূমিসত্ত্ব আইন, জমিদারি বিলোপ আইন চালু হয়ে গেছে 1956 সালে। এখন এই জমিদারি ব্যবস্থা বা জমিদারি বিলুপ্ত আইন চালু হলো, এর দ্বারা উপকৃত কারা হলো? জমিদারদের জমিদারি ব্যবস্থা বিলোপ করা হয়েছিল, কিন্তু এই আইনে বলা হয়নি যে জমিদাররা নির্দিষ্ট এত পরিমাণ জমি রাখতে পারবে। তো এক্ষেত্রে কি হলো, আরও বিষয় ছিল যে জমিদারদের এই যে জমিদারি ব্যবস্থার ক্ষেত্রে তাদের অকৃষি জমি তাদের হাতে থেকে গিয়েছিল, সে সম্পর্কে কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। পুকুর বা জলাশয় যে জায়গাগুলো ছিল, গোচারণ ভূমি, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এর আন্ডারে তখন আনা হয়নি, যে কারণে এই সমস্ত জায়গাগুলি কিন্তু তখনও জমিদারদের মধ্যেই থেকে গিয়েছিল। এখন জমিদারদের যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়নি কত পরিমাণ জমি রাখবে তারা বা রাখতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তারা বেনামিতে অনেক জমি নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছিল। এভাবেও কিন্তু বহু জমি জমিদারদের হাতেই থেকে গেছিল। জমিদারি প্রথা বিলোপের পরবর্তীকালে গ্রাম্য অঞ্চলে 4টি স্তর দেখা যায় সমাজে। এই 4টি স্তরের মধ্যে কারা ছিল? যারা পুরাতন বা প্রাক্তন জমিদার ছিল, তারা তাদের জমি হারালেও কিন্তু তারা তাদের আধিপত্য হারায়নি, কারণ তাদের হাতে ক্ষমতা ছিল এবং সরকার তো আর মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে সমস্ত বিষয়কে কন্ট্রোল করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু জমিদারদের সেই যে দমদমা, সেই যে দাপট, সেটা কিন্তু বজায় ছিল। তাই প্রথম স্তরে ছিল কারা? যারা প্রাক্তন জমিদার তারা। দ্বিতীয় স্তরে চলে এলো কারা? তারা ছিল ধনী চাষি। এই জমিদারি ব্যবস্থা যে পতন হলো বা বন্ধ হয়ে গেল, তার মেন যারা উপকৃত হয়েছিল তারা ছিল ধনী চাষি। এই ধনী চাষি যারা ছিল তারা জমি পেয়ে এবং আরও লাভ করে জমি থেকে প্রচুর ধনী হয়ে উঠলো। মূলত জমিদারি ব্যবস্থা পতনের ফলে ধনী চাষিরাই লাভবান হয়েছিল। দ্বিতীয় ব্যবস্থা গেল, এক হলো প্রাক্তন জমিদার, দ্বিতীয় হলো যে ধনী চাষি। তৃতীয় পর্যায়ে যারা ছিল তারা হলো প্রান্তিক চাষি বা সাধারণ চাষি, যাদের 5 একরের কম জমি ছিল, তারা ছিল প্রান্তিক চাষি। জমিদারি ব্যবস্থা বিলোপের কারণে এরা এমন কিছু উপকৃত হয়নি, এদের অবস্থা আগে যেমন ছিল তেমনই থেকে গেছিল। চতুর্থ সর্বশেষ স্তর যারা ছিল তারা হলেন ভাগ চাষি বা ক্ষেত মজুর। এরা অন্যের জমিতে চাষ করতেন, এদের জমিতে কোনো মালিকানা এদের ছিল না, এরা অন্য জমিতে এরা চাষবাস করে খেত। এদের অবস্থার কোনো রকম কোনো উন্নতি হয়নি এবং এদের কোনো নিরাপত্তা বিধানও হয়নি। তাই জমিদারি ব্যবস্থাকে কেন্দ্র করে সমাজে 4টি স্তর গড়ে উঠেছিল। এক হচ্ছে যে প্রাক্তন জমিদার, দ্বিতীয় হচ্ছে ধনী চাষি, তৃতীয় হচ্ছে যে সাধারণ চাষি যারা ছিল, চতুর্থ হচ্ছে একদম যারা ভাগ চাষি যারা ছিল, ক্ষেত মজুর যারা ছিল, যাদের কোনো জমির মালিকানা ছিল না, যারা জমিতে কাজ করতো এবং তাদের ভরণ পোষণ চলতো। এই সমাজে এই ভূমিদাস প্রথা বিলোপের পরে তাহলে বুঝতে পারলাম যে সমাজে 4টি শ্রেণী গড়ে উঠলো। এই 4টি শ্রেণীর মধ্যে সবচেয়ে নিচে পড়ে থাকলো যারা ভাগ চাষি বা ক্ষেত মজুর। এদের কিন্তু কোনো জমিদারি প্রথা বিলোপের ফলে এদের যে জীবনে নিরাপত্তা এসেছিল এমনটা কিন্তু আসেনি। তাই 1949 সালে যে ভূমিসত্ত্ব আইন প্রবর্তন করা হয়েছিল তাতে জমিদারি প্রথা বিলোপ করা হয় এবং তখনকার সরকার তাকে কঠোর হাতেই সেই জিনিসটাকে কন্ট্রোল করেছিল এবং সংবিধানে 2বার সংশোধনও করা হয়েছিল জমিদারি ব্যবস্থা বিলোপের জন্য। তাতে জমিদাররা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যে ধনী চাষি শ্রেণী গড়ে ওঠে একটি, তারা কিন্তু ব্যাপক লাভবান হয়। এই বিষয়গুলি আমরা বুঝতে পারলাম। তাহলে জমিদারি ব্যবস্থার যে কনসেপ্ট সেটা হলো যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের হাত ধরে যে ব্যাপক রমরমা শুরু হয়েছিল, তার পতন ঘটল 1949 সালে ভারত স্বাধীন হওয়ার পরবর্তীকালে ভারতের সদ্য নির্বাচিত সরকারের দ্বারা, যখন তার প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তাই এই জমিদারি ব্যবস্থার বিষয়ে আমরা বহু গল্প শুনেছি, আর যেই জমিদারি ব্যবস্থার যে পতন তা এক ঐতিহাসিক ঘটনা যা সমাজের এবং রাষ্ট্রের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছিল। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে।